এবার সিরিয়ায় হামলা, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনের আরো এলাকা দখল করলো রাশিয়া। এবার দক্ষিণ চীনে যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী। এদিকে ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করতে যাচ্ছে পাকিস্তান সরকার। আরো জানিয়ে দিব, এবার গাজার কঠিন পরিস্থিতিতে হামাসকে যে আশ্বাস দিলেন ইরানি প্রেসিডেন্ট। এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে শাস্তি দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এবার হুতি বিদ্রোহীদের প্রশংসায় ইরানের নতুন প্রেসিডেন্ট। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে নেতানিয়াহুর সমালোচনার জবাব দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার সিরিয়ায় হামলা, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ায় ইসরায়েলি হামলার কারণে পশ্চিম এশিয়ায় সংঘাতের বিস্তার ঘটবে, যা গোটা অঞ্চলের জন্য বিপদ ডেকে আনবে। সম্প্রতি আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ মুখপাত্র ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েলের দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপের কারণে সংঘাত ছড়িয়ে পড়লে তা গোটা অঞ্চলের জন্যই বিপদ হয়ে দাঁড়াবে। সাম্প্রতিক বছরগুলোতে দখলদার ইসরায়েল বারবার সিরিয়ার রাজধানী দামেস্কস সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আসছে। অবশ্য এসব হামলার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ঠেকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে বলে দাবি করেছে সিরিয়া। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র সিরিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সবসময় প্রতিবাদ জানিয়ে আসছে দামেস্ক, কিন্তু এরপরও অপরাধমূলক এই আগ্রাসন বন্ধ করছে না ইসরায়েল। মারিয়া জাখারোভা বলেন, দামেস্কে ইরানি দূতাবাসের কনসুলার ভবনে ইসরায়েলি হামলার ফলে পশ্চিম এশিয়া অঞ্চলে একটি বড় যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। এ অবস্থায় ইসরায়েলের উচিত সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলা। এদিকে ইউক্রেনের আরো এলাকা দখল রাশিয়ার। ইউক্রেনে রাশিয়ার সামরিক সাফল্য অব্যাহত রয়েছে। পূর্ব ইউরোপের এই দেশটির আরো এলাকা দখল করেছে রুশ সামরিক বাহিনী। একদিনে ইউক্রেনের 25টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেতস্ক অঞ্চলের ওরোজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এই তথ্য জানিয়েছে। এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আবদিভকা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি হবে সর্বশেষ সাফল্য। ইউক্রেনীয় ব্লগাররা জানিয়েছেন, কিয়েভের বাহিনী রাশিয়া দখলে থাকা শহর দনেতস্কের দক্ষিণ পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, এই এলাকায় এখনো লড়াই চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ পূর্বাঞ্চলীয় বাহিনী দনেতস্ক অঞ্চলের উরোজাইন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে। এবার দক্ষিণ চীনে যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী। চীন এবং রাশিয়া দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ নৌমহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সাথে যখন এই দুটি দেশের টানাপোড়েন ও উত্তেজনা চলছে, তখন রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া শুরু করলো। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সমুদ্র 2024 নামের এই মহড়া রোববার থেকে গুয়াংডং প্রদেশের জাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে আরো 2-1 দিন মহড়াটি চলবে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরতি অনুসারে চীন ও রাশিয়ার সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সাথে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এছাড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া, সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। বুধবার ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে 32 সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সূত্র পার্স টুডে।
এদিকে ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করতে যাচ্ছে পাকিস্তান সরকার। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। আজ সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সিদ্ধান্তের কথা জানান। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার মামলা করবে। এরপর দেশটির সুপ্রিম কোর্ট পিটিআই কে নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তথ্যমন্ত্রী। তারার বলেন, আমরা পিটিআই কে নিষিদ্ধ করতে যাচ্ছি। আমরা মনে করি সংবিধানের 17 নম্বর আর্টিকেলে সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করার অধিকার দেওয়া হয়েছে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে যাবে। একাধিক অভিযোগ এনে ইমরান খানের দলকে নিষিদ্ধ করা হচ্ছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে বিদেশ থেকে পিটিআই এর তহবিল সংগ্রহ, যেগুলোর উৎস পাকিস্তানে নিষিদ্ধ। গত বছর ইমরানের দলের নেতা ও সমর্থকদের দাঙ্গা ও সামরিক স্থাপনায় হামলা, যা 9 মে দাঙ্গা নামে পরিচিত। গোপন তার বার্তা, গোপন নথি ফাঁস ইস্যু অন্যতম বলে জানান তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। গত 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে পিটিআই কে অযোগ্য ঘোষণা করেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন। ফলে দলগতভাবে না নিয়ে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়ে পিটিআই এর প্রার্থীরা ব্যাপক সফলতা পান। কিন্তু নির্বাচনের আগে পিটিআই এর দলীয় প্রতীক নিষিদ্ধ করা হয়। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে পিটিআই। নির্বাচনের পর পিটিআই কে সংরক্ষিত আসনও দেওয়া হয়নি। তবে গত শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট বলেন, পিটিআই দল হিসেবে যোগ্য, তারা 20টিরও বেশি সংরক্ষিত আসন পাবে। এবার গাজার কঠিন পরিস্থিতিতে হামাসকে যে আশ্বাস দিলেন ইরানি প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ফোন আলাপের সময় এই ঘোষণা দেন তিনি। চলমান কঠিন পরিস্থিতির মধ্যে ইরান ফিলিস্তিনিদের একা ফেলে যাবে না বলেও সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এই সময় ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে আবারও অভিনন্দন জানান। এরপর তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান ঘৃণ্য গণহত্যা ও আগ্রাসনের কথা উল্লেখ করেন। আল মাওয়াসি শরণার্থী শিবিরের গণহত্যার কথা তিনি বিশেষভাবে তুলে ধরেন। ইসরায়েলের এই হত্যাযজ্ঞে 90 জন ফিলিস্তিনি নিহত এবং 300-রও বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে। গাজার খান ইউনিস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরের সম্প্রতি ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তার তীব্র নিন্দা জানান মাসুদ পেজেশকিয়ান। এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে শাস্তি দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি রাশিয়া সফর করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন। তবে অরবানের এ সফরকে ভালোভাবে দেখছেন না ইউরোপীয় নেতারা। তারা অরবানকে শাস্তি দিতে চান। আর সেই শাস্তি হিসেবে ইউরোপীয় নেতারা হাঙ্গেরির রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন ঠেকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। সোমবার মার্কিন গণমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সংবাদ মাধ্যমটি বলছে, হাঙ্গেরিতে অনুষ্ঠিত ওই সম্মেলনের পরিবর্তে একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এর মাধ্যমে হাঙ্গেরি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিত সম্মেলনটি বয়কট করা সম্ভব হবে। পলিটিকো বলছে, জার্মানি এবং ফ্রান্স সহ কয়েকটি সদস্য দেশের মধ্যে বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। এসব দেশ ভিক্টর অরবানের সাম্প্রতিক মস্কো সফরের বিষয়টিকে নিন্দার দৃষ্টিতে দেখছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিকের বরাত দিয়ে পলিটিকো বলেছে, একই সময়ে যদি জোসেফ বোরেল পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আয়োজন করেন তাহলে হাঙ্গেরিতে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ঠেকানো সম্ভব হবে। এবার হুতি বিদ্রোহীদের প্রশংসায় ইরানের নতুন প্রেসিডেন্ট। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রশংসা করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য সশস্ত্র গোষ্ঠীকে ধন্যবাদ জানান। হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসাহাতের সঙ্গে এক ফোন আলাপে পেজেশকিয়ান এ প্রশংসা করেন। তিনি লোহিত সাগরে হুতিদের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেন। গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে হুতিরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা জাহাজে হামলা শুরু করে। তাদের দাবি, শুধু ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলো তাদের লক্ষ্যবস্তু। এই হামলার কারণে লোহিত সাগরে চলাচলকারী অন্যান্য দেশের জাহাজ ও বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
হুতি হামলায় কমপক্ষে 70টি জাহাজ আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত 4 জন ক্রু নিহত ও 2টি জাহাজ সম্পূর্ণ ডুবে গেছে। এছাড়া একটি বাণিজ্যিক জাহাজ হুতিদের কবজায় রয়েছে। হুতি হামলায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজও রেহাই পাচ্ছে না। এতে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রুট দিয়ে বছরে $1 ট্রিলিয়ন বাণিজ্য হয়। হুতি হামলায় এই বাণিজ্যের পরিমাণ হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলা এবং বিশ্ব বাণিজ্যে প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে নেতানিয়াহুর সমালোচনার জবাব দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী জানে কিভাবে রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে কার্যকর করতে হয় এবং যুদ্ধবিরতির পর কিভাবে যুদ্ধের ময়দানে ফিরে আসতে হয়। হালেভি আরো বলেন, ইসরায়েলি বাহিনী হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত তাদের হামলা অব্যাহত রাখবে। এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলতেই থাকবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু 7 অক্টোবরের ঘটনার জন্য দায় স্বীকার করে পদত্যাগ করবেন যুদ্ধের লক্ষ্য পূরণের পর। তিনি আরো বলেন, আমি প্রায় 40 বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছি। আমার লক্ষ্য একটাই, দায়িত্ব পালন করা। সেনাপ্রধান আরো বলেন, ইসরায়েলি বাহিনী হামাসের উপর সর্বাত্মক চাপ প্রয়োগ করছে যেন তারা পণবন্দি মুক্তির চুক্তিতে স্বাক্ষর করে। একটি চুক্তির জন্য ইসরায়েলি বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিয়ে আলোচিত হয়েছে। রবিবার ইসরায়েলের পালমাসিম বিমান ঘাঁটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান বলেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তির চুক্তি হলো তাদের জীবন রক্ষার জন্য জরুরি পদক্ষেপ। নেতানিয়াহুর শনিবার রাতে সেনাবাহিনীর সমালোচনার জবাবে এই বক্তব্য দেন ইসরায়েলি সেনাপ্রধান।